অ্যাবসলিউটলি। এটা নিয়ে আসলে আমরা নানার সময় আরও নানা কথা আমরা নিশ্চয়ই বলতেও পারবো। কিন্তু আপনাকে আমি আমি যে আদারাইজেশনের কথা দিয়ে আপনি শুরু করেছিলেন, এবং আমি আপনাকে চিনি, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনি, তার ক্যাবিনেটে যারা আছেন তাদের অনেককেই চিনি। অনেকেই কিন্তু তাদের সারাটা জীবনে আদারাইজেশনের বিপক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আপনি তো বটেই, ডক্টর ইউনূস তো বটেই। তো এটা থেকে কি অনেকটা বার হতে পারলেন? কারণ কি আমি আপনাকে বলি, আমি আপনাকে ফলো করি বলে আমি দেখতে পাচ্ছি যে ৫ আগস্টের ভাঙচুর দেখে, মানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর ৫ আগস্টে ভাঙচুর দেখার পরে আমার মনে হয় আপনি হচ্ছেন অল্প কয়েকজন লোকের অন্যতম যিনি এইসব ভাঙচুরের প্রতিবাদ করছিলেন। এবং তিনি লিখেছিলেন যে, আপনি লিখেছিলেন যে শপথ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম ৩২ নম্বরের বাড়িতে যাওয়া উচিত। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সে ৩২ নম্বর বাড়ি ভাঙা হয়েছে। আবার আমরা প্রফেসর আনু মোহাম্মদকে দেখলাম যে তিনি লিখছেন মৃত্যুর পর, মানে সঞ্জিদা খাতুন এবং ২১শে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাসের মৃত্যুর পর লিখছেন, মৃত্যুর পর দুজনের কেউ কি রাষ্ট্রের শোক পাননি, সংস্কৃতি মন্ত্রণালয়ে কোনো কথা শুননি। কেউ কেউ বলেছেন ফারুকী এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি একটি লাইন পর্যন্ত লিখলেন না। আপনি এটা কিভাবে দেখেন ফারুকী ভাই? মানে আচ্ছা, প্রথম দুইটা প্রসঙ্গে আসি। একটা হচ্ছে যে সবগুলো জিনিস আমাদের একটু কনটেক্সটে দেখলে আমাদের বলতে এবং বুঝতে সুবিধা হবে। হাসিনা ১৬ বছর যে অত্যাচার করেছে মানুষের উপর, তারপরে যে পালিয়ে গেল ভারতে, পালিয়ে যাওয়ার পরে আমাদের সকল বিবেকবান মানুষের কাজই ছিল, আমরা জানি এরকম যখন দেখেন, এটা আপনাকে একটা সহজ কথা বলি, হাসিনা যদি ভোটে ক্ষমতা থেকে যেত তাহলে ওটার কনটেক্সট, আর যখন আপনাকে রক্ত দিয়ে তাড়াতে হয়েছে, দুইটার কনটেক্সট আলাদা। যখন আপনাকে এরকম একটা অত্যাচারী শাসককে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাড়াতে হয়, তখন মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়, একটা ঝড় হয় ভেতরে, রাইট? এখন বিবেকবান মানুষদের কাজ এই ঝড়টাকে এবং ঝড়ের কারণকে শ্রদ্ধা জানিয়েও এটা বলা যে আসুন আমরা একটু সংযত হবার চেষ্টা করি। আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখেন, আপনি ১৭ বছর ওনার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি। আমরা তো আওয়ামী লীগের ভয়ে কি বলে কথা কম বলতাম, চেপে থাকতাম, বা একটা স্ট্যাটাস দিয়ে পরে আবার দুইটা স্ট্যাটাস দিয়ে ওটাকে থামাতে হতো, এরকম ভাবে আমরা চলেছি, রাইট? কিন্তু বেগম খালেদা জিয়া তো বোধহয় সবচেয়ে অত্যাচারিত মানুষ। আপনি দেখেন যে উনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি যে আহ্বান জানিয়েছেন, সেখানে কি আহ্বান জানিয়েছেন? উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংযত হতে। আমি মনে করি এটাই হচ্ছে ম্যাচিওর কাজ। কিন্তু পাশাপাশি যে মানুষ খুব জানাচ্ছে, আপনি পৃথিবীর অন্যান্য দেশে যত বড় বিপ্লব হয়েছে সেখানেও দেখবেন বিপ্লবের পরে কিন্তু এই ধরনের উত্তেজনাগুলো থাকে। বিপ্লবের পরে কিন্তু আপনি আশা করতে পারেন না যে একটা সাধারণ স্বাভাবিক দিন যেরকম হয়, বড় অভ্যুত্থান পরবর্তী দিন একই রকম হবে, তা না, রাইট? আচ্ছা, এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনি কি আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেছেন? না, দেখি। আপনি তাদের মধ্যে কোনো আপনি কি বিশ্বাস করেন যে তারা মনে করে? আমি তো আওয়ামী লীগই দেখি না। আওয়ামী লীগ বলতে আমি আওয়ামী লীগ নাই তো, মানে আওয়ামী লীগ বলতে তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা জন বা একটা কুজন তারা কিছু একটা দাবি করলে তো তাদেরকে তো আর দেখে, মানে আমি আর তারা আমার গণনায় নাই। হ্যাঁ, অনলাইনে আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি এত বড় অপরাধ করেছেন, ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন ২৮৭ জনকে খুন করা হবে, মানে তাদেরকে দেখে নেবো, একজন মারলো যা, ২৮৭ জন মারলো তা, তাকে কি আপনি সুস্থ মানুষ মনে করেন? এটা সুস্থ মানুষের লক্ষণ না। এখন আপনি যখন এই উস্কানিগুলো দিতে থাকবেন, তখন কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে, একটা বড় অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে। এটা স্বাভাবিক হতে সময় লাগে, এবং এই সময়টা তো আমরা পাইনি, বরং আমরা উস্কানি পেয়েছি। এখন দেখেন দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, হাসিনা ভারতে পালিয়ে আছে। আপনি এই যে ১৪০০ মানুষকে খুন করেছে, শত শত মানুষকে গুম করেছে, ১৫ বছরে বিনা বিচারে হত্যা করেছে, নির্যাতন করেছে, এগুলোর বিচার তো হতে হবে। এখন এগুলোর বিচার হওয়ার আগে, এই ট্রায়াল ফেস করে আসার আগে, যখন আপনি এই হুমকি ধামকিগুলো দিতে থাকেন, তখন কি আপনি আসলে মানুষের ক্ষোভ বাড়ানোর কাজ করছেন না কমানোর কাজ করছেন? এটা একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভাঙচুর এবং
বা কোথাও কোথাও প্রথম দিকে হুম যে আইন শৃঙ্খলার একটা অবনতি ছিল, হুম এটার আমি আরেকটা কনটেক্সট আপনাদেরকে দেখতে বলবো, সেটা হচ্ছে এই যে দেশে পুলিশ কি ছিল কতদিন? আমরা তো দেশে, আমার ধারণা 15-20 দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা। হুম হুম মানুষ নিজেরাই নিজেদের পুলিশিং করেছে, রাইট? হুম এখন একটা পুলিশ বাহিনীকে আপনি সম্পূর্ণ দলীয়করণ করেছেন। হুম এই বাহিনীটাকে সত্যিকার অর্থে একটা কাজের বাহিনীতে পরিণত করতে আরো 10 বছর লাগবে। না না টেক ইট ফ্রম মি। না না আমি না, আসছি, আপ- তো ওকে এখন ওকে আপনি যখন এরকম অবস্থা থাকে একটা দেশে যেখানে পুলিশ বাহিনী কার্যত ডিসফাংশনাল, হুম আমি মনে করি আমরা ইতিহাসের ওয়ার্স্ট অফ দ্য টাইমে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি। হুম এখানে এসে আপনি সবকিছু কপি বুক পাবেন না, ইটস নট পসিবল। কারণ আপনার পুলিশ বাহিনী ইজ নট ফাংশনিং। আপনার ব্যুরোক্রেসিতে 17 বছর আপনি কি ব্লাড ঢুকিয়েছেন, হুম এইটাকে ফাংশনাল করতে ইট টেক্স টাইম। ফলে এই কনটেক্সটে যদি আপনি জিনিসগুলো ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আহ, সবকিছু কপি বুক স্বাভাবিক আশা না করাটাই ভালো। তবে গিভেন দ্য কনটেক্সট যে আমরা একটা ধ্বংসযজ্ঞ থেকে এসেছি হুম এবং একটা ব্রোকেন ব্যুরোক্রেসি, হুম ব্রোকেন পুলিশ সিস্টেমের মধ্যে থেকে আমরা যে জায়গায় এসেছি, আমি মনে করি উই হ্যাভ ডান গুড এনাফ। ওকে, আমার আসলে দুইটা জিনিসের মধ্যে আপনি একটু মানে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই, এটাতে আটকে থাকতে চাই না। শুধু এটা বলা যে পুলিশ বাহিনীকে দলীয় করা হয়েছিল না সরকারি করা হয়েছিল সেটা নিয়ে অনেক প্রশ্ন। পুলিশ বাহিনী আসলে সরকারি বাহিনী, মানে হাসিনা সরকারের বাহিনী ছিল। এখন ডক্টর ইউনূস ইয়েস। সরকারের বা ফারুকি সরকারের বাহিনী হবে, তাতে অসুবিধাটা কোথায়? এটা তো আর না আওয়ামী হয়নি। লীগ করে নাই, কিন্তু তারা হয় নাই। কিন্তু আমরা 32 নম্বরের বাড়িটা ভাঙতে দেখছি, কিন্তু আসলে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে এসে যাওয়ার পরে আপনি যেটা বলছেন সেইটা কনটেক্সট ছিল। ওইখান থেকে হুমকি দামকে হাসিনা কি কি বলে টলে না বলে টা বলে আমি জানি না, এটা এআই দেয়া বলে না নিজেই বলে তাও আমি জানি না। এই 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 এইটার পরে এটা হয়েছে, তাও এটা নিয়ে আপনি একটা মন্তব্য করতে পারেন। কিন্তু সঞ্জিদা খাতুনের মৃত্যুতে ফারুকি ভাই একটা লাইন লিখবেন না কেন? আচ্ছা, এইটা একটা আহ, আমি জানি না, এটা এর এর- এটা না, এটার অনেকগুলো রকমের উত্তর হতে পারে, রাইট? আচ্ছা, হ্যাঁ। আহ, প্রথম কথা হচ্ছে যে সঞ্জিতা খাতুন এবং ছায়ানটের কথা যদি বলি, হুম আপনি যদি দেখতেন যে এবারের নতুন বছরের আয়োজনে হুম হুম আমরা ছায়ানটকে আমন্ত্রণ জানাইনি, তাহলে আপনি বলতে পারতেন যে আমরা পার্টিজান আচরণ করছি। হুম আপনার আপনার অবগতির জন্য জানাই, এ প্রথমবার হুম বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় নতুন বছর প্রস্তুতি সভায় হুম যাদেরকে ছায়ানট এবং এই একটা বিশেষ গ্রুপ হুম চিরকাল অপসংস্কৃতি বলেছে, সেই বাংলাদেশ বাম্বা মানে হ্যাঁ মিউজিক্যাল ব্যান্ড হ্যাঁ হ্যাঁ অ্যাসোসিয়েশন, হ্যাঁ হ্যাঁ। তারা উপস্থিত ছিল, ছায়ানট উপস্থিত ছিল, সাইমুম শিল্পগোষ্ঠী না কিন্তু উপস্থিত ফারুক ছিল, ভাই, সুরের ধারা ছিল। আমি শেষ করি, সুরের ধারা ছিল, হুম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক সম্পাদক ছিল, হ্যাঁ আরেকটা সভাতে বাংলাদেশ জামাত ইসলামের সাংস্কৃতিক সম্পাদক ছিল, এনসিপির যুগ্ম সচিব ছিল। আমরা কিন্তু একটা অল ইনক্লুসিভ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা ছিল আয়োজনের দিকে আমরা গেছি। তার অর্থ কি? অর্থ হচ্ছে এই যে আমরা কোনো মানুষকে বা কোনো সংগঠনকে আদারাইজেশন করছি না। এখন আপনার একটা পার্টিকুলার কোশ্চেন কি, যে সংস্কৃতি মন্ত্রণালয় সঞ্জিতা খাতুনের হুম মৃত্যুর পরে কেন বিবৃতি দিল না? হুম আহ, সংস্কৃতি মন্ত্রণালয় কি আসলে সবার ক্ষেত্রে বিবৃতি দেয়? আমি ঠিক জানি না। এখন আপনার কাছে মনে হতে পারে আমি বিবৃতি কেন দেইনি, এটাকে কেন আমি অতটা